নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, ভূতর চন্দ্রবিন্দু। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। বিভূতি ওরফে ভূতকে সকলেই গোয়ার বলিয়াই জানিত, কিন্তু সে যখন বিবাহ করিয়া বউ ঘরে আনিল তখন দেখা গেল বউটি তাহার চেয়ে এক কাঠি বাড়া, অর্থাৎ একেবারেই কাঠগোয়ার। কাঠে কাঠে ঠোকাঠুকি হইতেও বেশি বিলম্ব হয় নাই। ছোট শহর, সকলেই সকলকে চেনে। ভূতকে সকলেই চিনিত এবং মনে মনে ভয় করিত। গাঁট্টা গোট্টা নীরের চেহারা, কথাবার্তা বেশি বলিত না। টাকা কড়ি সম্বন্ধে তাহার হাত তেমন দরাচ্ছিল, তেমনি বিবাদ বিস্বাদ উপস্থিত হইলেই মুখ ফুটিবার আগেই তাহার হাত ছুটিত। বাড়িতে তাহার এক সাবেক পিসি ছিলেন এবং বাজারে ছিল এক কাঠের গোলা। পিসি বাড়িতেই ভাত রাঁধিতেন এবং গোলা হইতেই সেই ভাতের সংস্থান হইত। কাঠ কিনিতে আসিয়া যেসব খদ্দের দর দস্তুর করিত তাহাদের প্রায় পিঠে চেলা কাঠ খাইয়া ফিরিতে হইত। ভূত সম্পর্কে চন্দ্রবিন্দু নামক একটি শব্দ খ্যাতি লাভ করিয়াছিল। একবার ফুটবল খেলিতে গিয়া ভূত প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পেটেই হাঁটুর গুঁতো মারিয়া তাহাকে চন্দ্রবিন্দু করিয়া দিয়াছিল। নিহাত খেলা বলিয়াই ভূতর হাতে দড়ি পড়ে নাই, কিন্তু তদবধি ভূতর চন্দ্রবিন্দু কথাটা শহরের প্রবচন হইয়া দাঁড়াইয়াছিল। নিজের নামের সম্মুখে চন্দ্রবিন্দু বসাইবার ভয়ে ভূতকে সহজে কেউ ঘাঁটাইত না। যা হোক, এইসব নানান কারণে ভূত পাড়ার ছোকরারা দলের চাই হইয়াই দাঁড়াইয়াছিল, অর্থাৎ পাড়ায় ছেলেরা থিয়েটার করিলে খরচের অধিকাংশ সে বহন করিত এবং কাহারও সহিত ঝগড়া হাতাহাতি করিবার প্রয়োজন হইলে সকলে মিলিয়া তাহাকে সম্মুখে আগাইয়া দিত। ভূতর অবশ্য কিছুতেই আপত্তি ছিল না। বস্তুত মারামারির গন্ধ পাইলে তাহাকে ঠেকাইয়া রাখাই দায় ছিল। ভূতর বইয়ের নাম বিবাহের আগে পর্যন্ত ছিল ক্ষান্ত, এখন হইয়াছে পুষ্পরাণী। তাহাকে তন্নি, শ্যামা, শিখর দর্শনা বলা চলে না, কিন্তু স্বাস্থ্য ও যৌবনের গুণে দেখিলে ভালোই বলা যায়। মুখখানি গোল, বড় বড় চোখ, গাল দুইটি উঁচু উঁচু, শরীরও গোলগাল মেটে খোটা, দেখিলে বেশ মজবুত বলিয়াই বোধ হয়। বউকে ভূতর বেশ পছন্দই হইয়াছিল, কিন্তু ফুলশয্যার রাত্রে হঠাৎ দুজনের মধ্যে ফারখত হইয়া গেল। কারণ অতি সামান্য। রাত্রে শয়ন করিতে গিয়া ভূতর হৃদয়ের উত্তরবশত প্রস্তাব করিয়াছিল যে বধূ খাটের ডান পাশে শয়ন করুক, কারণ ডান পাশের জানালা দিয়া বাতাস আসে। ক্ষান্ত কিন্তু ডান দিকে শুইতে দৃঢ়ভাবে অস্বীকার করিয়াছিল। দুজনেই গোয়ার। ভূত যতই জোর করিয়া হুকুম করিয়াছিল, ক্ষান্ত ততই মাথা নাড়িয়াছিল। ফল কথা, ভূতর উদারতা সেদিনই সার্থক হয় নাই। ক্ষান্ত শেষ পর্যন্ত বাঁ পাশেই শুইয়াছিল। বিপরীত দিকে মাথা করিলে শুলেই সমস্যার সমাধান হইতে পারিত, কিন্তু গোয়ার বলিয়া কেহই কথাটা ভাবিয়া দেখে নাই। সেদিন রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভূতর ইচ্ছা হইয়াছিল গলা টিপিয়া বউকে চন্দ্রবিন্দু করিয়া দেয়, কিন্তু স্ত্রী জাতির গায়ে হাত তোলা আভাস বা অভ্যাস ছিল না বলিয়াই তাহা পারে নাই। কেবল মনে মনে তর্জন গর্জন করিয়াছিল। সকালে উঠিয়া সে পাশের ঘরে নিজে পৃথক শয়নের ব্যবস্থা করিয়াছিল এবং বইয়ের সঙ্গে কথা বন্ধ করিয়া দিয়াছিল। পিসি সমস্ত লক্ষ্য করিয়াছিলেন, কিন্তু তিনি কাহারও কথায় থাকিতেন না। বিশেষত চন্দ্রবিন্দু হইবার ভয় তাহারও ছিল, তাই তিনি দেখিয়া শুনিয়া বাক নিষ্পত্তি করেন নাই। তাহার পর 6-7 মাস কাটিয়াছে, কিন্তু ভূতর পারিবারিক পরিস্থিতি পূর্ববতী আছে। ক্ষান্তর মুখ দেখিয়া তাহার মনের কথা ধরা যায় না। সে কান্নাকাটি করে নাই, বাপের বাড়ি ফিরিয়া যাইতে চাহে নাই, বরঞ্চ ভূতর সংসারটি পিসির হাতে হইতেই নিজের হাতে তুলিয়া লইয়াছিল। ভূতর জীবনযাত্রা সেজন্য কিছুমাত্র পরিবর্তিত হয় নাই। সে সকালবেলা চা খাইয়া গোলায় চলিয়া যাইত, দুপুরবেলা আসিয়া স্নানাহার করিয়া খানিক নিদ্রা দিত, তারপর আবার গোলায় যাইত, রাত্রে ফিরিয়া আহার করিয়া পুনরায় নিদ্রা দিত। ক্ষান্ত নামক একটি মানুষ যে বাড়িতে আছে তাহা সে লক্ষ্যই করিত না। ক্ষান্ত বিশেষ করিয়া নিজেকে ভূতর লক্ষ্যবস্তু করিয়া তুলিতে চেষ্টা করিত না। ক্ষান্ত বিশেষ করিয়া নিজেকে ভূতর লক্ষ্যবস্তু করিয়া তুলিবার চেষ্টা করিত না।
ভূতের বিবাহ ব্যাপারটা যে ভালো উত্তরায় নাই এই কথা তাহার দলের সকলেই অনুমান করিয়াছিল এবং মনে মনে খুশিও হইয়াছিল। সকলের মনেই ভয় ছিল বিবাহের পর বউয়ের খপ্পরে পড়িয়া ভূত তলাতলি ছাড়িয়া দিবে। এমন তো কতই দেখা যায়। পুরুষের বহুর্মুখী মন দাম্পত্য জীবনের পাশ লইয়া অন্তর্মুখী হয়, কিন্তু দেখা গেল ভূত নির্বিকার, বরং তাহার দাঙ্গা করিবার স্পৃহা আরও বাড়িয়া গেল। একদিন সে এক সশস্ত্র কাষ্ঠ বিক্রেতার মুখে ঘুষি মারিয়া তাহার দাঁত ভাঙিয়া দিল, কিন্তু ক্রেতার দাঁতেও বিষ ছিল। ভূতর হাত কাটিয়া গিয়া বিপর্যয় ফুলিয়া উঠিল। ডাক্তার ঈষৎ ঔষধ, ফোমেন্ট, ব্যান্ডেজ ইত্যাদি ব্যবস্থা করিলেন। কয়েকদিন ভূতকে বাড়িতে আবদ্ধ থাকিতে হইল। ক্ষান্ত তাহার যথারীতি পরিচর্যা করিল, কিন্তু দুজনের মধ্যে একটিও কথাও বিনিময় হইল না। এইভাবে চলিতে লাগিল। ভূত সরিয়া উঠিয়া আবার গুন্ডামি আরম্ভ করিল। সে কদাচিৎ বাড়িতে থাকিলে দলের ছেলেরা তাহাকে ডাকিয়া লইয়া যাইত। একদিন দুপুরবেলা ভূত ঘুমাইতেছিল। ছেলেরা একেবারে তাহার ঘরে আসিয়া উপস্থিত। ভূতদা, দিন দিন অরাজক হয়ে যাচ্ছ, তুমি একটা কিছু না করলে তো আর পাড়ায় মান থাকে না। জানা গেল মানিক নামক দলের একটি ছেলে এক বিলিতি কুকুরছানা পুষিয়াছিল। কুকুরছানাটিকে সে সযত্নেই বাঁধিয়া রাখিয়াছিল, কারণ বাঁধিয়া না রাখিলে কুকুরের বোধ হয় কামড়াইয়া যায়। কিন্তু আজ সকালে কুকুর শাবক দড়ি কাটিয়া পলায়ন করিয়াছিল এবং মুক্তির আনন্দে একেবারে বত্তিপাড়ায় উপস্থিত হইয়াছে। অতঃপর বত্তিপাড়ার নৃশংস ছোকরারা তাহাকে ধরিয়া ল্যাজ ও কান কাটিয়া ছাড়িয়া দিয়েছে। মানিক প্রদীপ্ত কণ্ঠে বলিল, এ কুকুরের কান কাটা নয় ভূতদা, আমাদের পাড়ার কান কেটে নিয়েছে ওরা। এর জবাব তুমি যদি না দাও। কার্তিক বলিল, বত্তিপাড়ার ছোকরাগুলো বড় বার বেড়েছে, ধরাকে সরা দেখছে। সেদিন থিয়েটার করছিল, লোকে একটু ভালো বলেছে কি না অমনি আর মাটিতে পা পড়ছে না, যেন ভালো থিয়েটার আর কেউ করতে পারে না। তুমি যতক্ষণ ওদের একটাকেও ধরে চন্দ্রবিন্দু না করে দিচ্ছ ততক্ষণ ওরা ঢিট হবে না ভূতদা। ভূত উঠিয়া দাঁড়াইল, বলিল এবং সক্লেশের পাঞ্জাবিটা গলাইয়া লইয়া দলবল লইয়া বাহির হইয়া গেল। খান্তের পাশে ঘর হইতেই সমস্তই দেখিল শুনিল, কিন্তু মুখ টিপিয়া রহিল। কেবল তাহার বড় বড় দুটি চক্ষু অনেকক্ষণ ধরিয়া জ্বলিতে থাকিল। এবার ব্যাপার কিছু বেশি দূর খড়াইল। ভূতর গোলাতেই সাধারণত দাসদের আড্ডা বসে, কিন্তু পূর্ববৎ ঘটনার পরদিন সকলে ভূতর বাড়িতে দল জমাইয়াছে। মহা উৎসাহে সকলে বিগলিত দিনের ঘটনা আলোচনা করিতেছে ও চা খাইতেছিল। এমন সময় থানার সব ইন্সপেক্টর পরেশবাবু দেখা দিলেন। ছেলের দল তাকে দেখিয়া নিমেষের মধ্যে কোথায় অন্তরিত হইয়া গেল। পরেশবাবুর খানিকটা উচ্চহাস্য করিলেন, তারপর উপবেশন করিয়া বলিলেন, বিভূতিবাবু, আপনার নামে অনেক কথা আমাদের কানে এসেছে, কিন্তু উড়ো খবর বলে আমরা কান দিইনি। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও পাড়ার রতন থানায় সানা লিখতে এসেছিল। আপনি তাকে চর মেরেছিলেন কাল, ফলে সে আর কানে শুনতে পাচ্ছে না। ভূত বলিল, বেশ তো, করুক না মামলা। চর মারার জন্য 5 টাকা জরিমানা বই তো নয়। পরেশবাবু বলিলেন, রতন যদি সত্যি কাল্লা হয়ে যায় তাহলে 2 বছর মেয়াদ পর্যন্ত অসম্ভব নয়। তিনি উঠিয়া দাঁড়াইলেন। যা হোক, আপনি দুষ্টু বজ্জাত লোক নয়, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। ব্যাপারটা আমি চেপে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে আপনি একটু মাথা ঠান্ডা করে চলবেন। নাচাবার লোক দুনিয়ায় অনেক আছে, কিন্তু যে নাচে পায়ে খিল ধরে তারই। পরেশবাবু উপদেশের ফলেই হোক অথবা উপদেশের অভাবেই হোক, অতঃপর কিছুদিন ভূত শান্তশিষ্ট হইয়া গেল। ইতিমধ্যে সরস্বতী পুজো আগাইয়া আসিতেছিল। ভূতর দল সরস্বতী পুজোর সময় থিয়েটার করে। উদ্যোগ আয়োজন পুরাদামে আরম্ভ হইয়াছিল। রাত্রে ভূতর গোলায় একটা চালার নিচেই মহড়ার আসর বসে। ভূতর অবশ্য অভিনয় করিবার শখ নাই, কিন্তু সে অভিনেতাদের চা তামাকের ব্যবস্থা করিতে সারাক্ষণ সেইখানেই থাকে এবং প্রয়োজন হইলে গানের মহলার সঙ্গে একটু আধটু মন্দিরা বাজায়। আর্টের সঙ্গে ভূতর সম্পর্ক ইহার বেশি নয়। নির্দিষ্ট দিনেই মহা ধুমধামের সহিত থিয়েটার হইল। অভিনয় কিন্তু শত্রুপক্ষ ছাড়া আর কাউকেও বিশেষ আনন্দ দান করিতে পারিল না। দৈব দুর্বিপাকের উপর কাহারও হাত নাই। অভিনয়ের মাঝখানে সিনের দড়ি যদি হঠাৎ ছিঁড়িয়া যায়, হারমোনিয়ামের মধ্যে যদি ইঁদুর ঢুকে এবং কাটা সৈনিকের স্টেজের মেঝের উপর পিপীলিকা যৌথ আক্রমণে হঠাৎ লাফাইয়া উঠিয়া বাপরে বলিয়া পলায়ন করে, তাহা হইলে অভিনয় জমিবে কি করিয়া? শত্রুপক্ষ সদলবল দেখিতে গিয়াছিল। তাহারা প্রাণ ভরিয়া হাততালি দিল। ভূতর দলের মনে আর সুখ রহিল না।
ব্যাপার এখানে শেষ হইতে পারিত, কিন্তু মফস্বলে শহরে এক রাত্রির থিয়েটার হইলে 7 দিন ধরিয়া তাহার কৃত্য চলে। পরদিন দুপুরবেলা বদ্যিপাড়ার কয়েকটা বেতরা ছেলে ভূতর গোলার সম্মুখে উপস্থিত হইল এবং রাস্তায় দাঁড়াইয়া নানা প্রকার টিটকারি কাটিতে লাগিল। ভূতর গোলাই ছিল না, উপাস মতো বাড়ি গিয়াছিল, কিন্তু গত রাত্রে অভিনেতাদের মধ্যে কয়েকজন মজলিস ভঙ্গভাবে সেখানে বসিয়াছিল। বাঁচা বাঁচা বচনগুলি তাদের কানে যাইতে লাগিল, কাটা ঘায়ে নুনের ছিটের মতন তাদের সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। কিন্তু ভূত নাই, এই দুর্মুখ শিশুপালগুলোকে সায়স্তা করিবে কে? কিছুক্ষণ অন্তরে অন্তরে জ্বলিয়া কার্তিক তাহার অনুজ গণেশকে বলিল, গণেশা, চুপি চুপি গিয়া ভূতকে খবর দিত, আজ সব মিয়াকে চন্দ্রবিন্দু করিয়া ছাড়িব। গণেশের বয়স কম, গায়ে জোরও আছে, সে বলিল, কিন্তু আমরাও তো 5 জন আছি, ওদের ধরে সায়স্তা করতে ঠুকে দিলেই তো হয়। কার্তিক চোখ পাকাইয়া বলিল, পাগলামি করিস না গণেশা, যার কর্ম তাকেই সাজে। ঠুকে দেওয়ার হলে আমরা এতক্ষণ ঠুকেই দিতুম। যা শিগগিরই ভূত তাকে খবর দে, আমরা তো এতক্ষণ ঘাপটি মেরে আছি, খবর দিয়ে তুই ফিরে আসবি কিন্তু। ধমক খাইয়া গণেশা নিঃশব্দে খিড়কিতে বাহির হইয়া গেল। ওদিকে শিশুপালদের বাক্যবান তখন স্তরে স্তরে আরো শানিত ও মর্মভেদী হইয়া উঠিতেছে। ভূতেরও মনে আজ ভালো নেই। আহারাদির পর সে বিছানায় শুইয়াছিল, কিন্তু ঘুমায় নাই। এমন সময় গণেশ ছুটিতে ছুটিতে আসিয়া, ভূতদা, তুমি শিগগিরই এসো, বদ্যিপাড়ার চ্যাংড়ারা এসে গোলার সামনে দাঁড়িয়ে আমাদের গালাগালি দিচ্ছে, বলিয়া ছুটিয়া গেল। তখন ভূতের বুক দেখিতে গিয়ে আগুন একেবারে দাও দাও করে জ্বলিয়া উঠিল। এমনই একটি সুযোগেই সে প্রতীক্ষা করিতেছিল। সে আজ দেখিয়া লইবে, বদ্যিপাড়ার চন্দ্রবিন্দু পল্টন তৈয়ারি করিবে। তরাক করিয়া শয্যা হইতে উঠিয়া সে একটি র্যাপার গায়ে চড়াইয়া লইল। তারপর দ্বারের দিকে পা বাড়াইতে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ক্ষান্ত তখন অলক্ষ্যতে ঘরে প্রবেশ করিয়াছে এবং দ্বার বন্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া দাঁড়াইয়া আছে। দৃশ্যটি এতটাই অপ্রত্যাশিত যে ভূতর রাগ ভুলিয়া কিছুক্ষণ সবিস্ময়ে তাকাইয়া রহিল। তারপর গভীর রুকুটি করিয়া দ্বারের কাছে আসিল। স্বামী স্ত্রীতে ফুলসজ্জার পরে প্রথম কথা হইল। ভূত বলিল, পথ ছাড়ো। ক্ষান্তর মুখ কঠিন, ডাগর চোখ আরো বড় বড় হইয়াছে। সে ঘাড় নাড়িয়া বলিল, না, তুমি যেতে পারবে না। নারী জাতির এই অসহ্য স্পর্ধার ভূত স্তম্ভিত হইয়া গেল। সে চাপা গর্জনে বলিল, সরো বলছি। ক্ষান্ত চুয়াল শক্ত করিয়া বলিল, না, সরব না। ভূত আর সহ্য হইল না। সে দৃঢ়ভাবে ক্ষান্তকে হাত দিয়া সরাইয়া দ্বার খুলিবার চেষ্টা করিল। ক্ষান্ত ছাড়িবার পাত্রী নয়। সে পরিবর্তে ভূতকে সবলে এক ঠেলা দিল। এই ঠেলার জন্য ভূত যদি প্রস্তুত থাকিত তাহা হইলে সম্ভবত কিছুই হইত না, কিন্তু সে ক্ষান্তর শরীরে এতক্ষণ শক্তির জন্য প্রস্তুত ছিল না। অতর্কিতে ঠেলায় বেসামালভাবে 2 পা পিছাইয়া গিয়ে সে বেবাক ধরাশায়ী হইল। ক্ষান্ত ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল। তার আজ গোঁ চাপিছে, ভূতকে কিছুতেই বাহিরে যেতে দেবে না। তাই ভূত আবার ধরফর করিয়া উঠিবার উপক্রম করিতেছে দেখিয়া সে ক্ষুধিতা ব্যাঘ্রের মতো তার বুকের উপর ঝাঁপাইয়া পড়িল। ওদিকে বদ্যিপাড়ার দল দীর্ঘকাল একতরফা তাল ঠকিয়া শেষে ক্লান্তভাবে চলিয়া গেল। গোলার মধ্যে কার্তিকের দল মুখ কালি করিয়া বসিয়া রহিল। গণেশ অনেকক্ষণ ফিরিয়া আসিতেছে, কিন্তু ভূতরে দেখা নাই। শেষে একা বসিয়া থাকা নিরর্থক বুঝিয়া কার্তিকও গা ঝাড়া দিয়া উঠাইল। তিক্ত স্বরে বলিল, ধুত্তর, ভূততারি যখন চার নেই তখন আমাদের কিসের গরজ, চল বাড়ি যাই। কার্তিক ভাইকে লইয়া চলিয়া গেল, কিন্তু বাকি 3 জন গেল নাই। হাঁটু এক করিয়া বসিয়া রহিল। দীর্ঘকাল চিন্তার পর মানিক বলিল, খবর পেয়েও ভূতদা এলো না, এর মধ্যে কিছু একটা আছে, জানা দরকার। যাবি ভূতদার বাড়ি? 3 জনে ভূতর বাড়ি গেল। বাড়ি নিস্তব্ধ, কেহ কোথাও নাই। ভূতর দরজার ভেতর হইতে চাপা রহিয়াছে। মানিক ইতস্তত করিয়া দরজায় একটু চাপ দিল। দরজা একটু ফাঁক রইল। সেই ফাঁক দিয়া 3 জনে দেখিল ভূত মেজের উপর চিত হইয়া পড়িয়া আছে এবং মাঝখানে ঘাড় তুলিয়া বক্কলীনা ক্ষান্তর মুখে চুম্বন করিতেছে। লজ্জায় ধিৎকারে 3 জনের দরজা হইতে সরিয়া আসিল। তাহাদের বীর অধিনায়ক যে এমন শোচনীয় অধঃপাত হইবে তাহা তাহারা কল্পনা করিতে পারে নাই। অন্তত বিমর্ষভাবে বাড়ি ফিরিতে ফিরিতে তারা ভাবিতে লাগিল, ভূত এতদিনেই নিজেই চন্দ্রবিন্দু হইয়া গিয়াছে। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।